আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ক্ষুব্ধ সালাউদ্দিন বললেন, বিএনপি কি ৫ নম্বর দল? রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলো ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে দেরি হয় চটেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম অধিবেশন শেষে এই ঘটনা ঘটে। ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ রাজনৈতিক দলের নেতারা ব্রিফিংয়ে কক্ষে নেমে আসেন। প্রথমে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ব্রিফ শুরু করেন। এরপর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করেন। এ সময় পাশেই দাঁড়িয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জোনায়েদ সাকির পরই সংবাদ সম্মেলনে বসে পড়েন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। তার সংবাদ সম্মেলন শুরুর সময় আশপাশ থেকে সালাউদ্দিনকে সংবাদ সম্মেলনে বসার আহ্বান জানালে সালাউদ্দিন বলেন, পীর সাহেব কেউ ডিস্টার্ব করেন না। ততক্ষণে আশরাফ আলী আকন তার বক্তব্য শুরু করেছেন। পরে ক্ষুব্ধ সালাউদ্দিন সংবাদ সম্মেলন না করে চলে যান। জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নতুন করে ৭৪ জন ফিলিস্তিনি নিহত। ইহুদিবাদী ইসরায়েলিদের হামলা এখনও অব্যাহত রয়েছে। গাজায় নতুন করে আজ ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ৭৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, শেষ পর্যন্ত কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চলেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ কাতার ও আরব কান্ট্রির অন্যান্য যুক্তরাষ্ট্রপন্থী রাষ্ট্রগুলো। সম্প্রতি ইসরায়েল সফর করেছেন সৌদি আরবের এক সিনিয়র সাংবাদিক এবং সিনিয়র এক ব্যবসায়ী এবং সিরিয়ার বর্ণাঢ্য এক প্রভাবশালী রাজনীতিবিদ। তারা ইসরায়েলের পার্লামেন্ট সফর করা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহাবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তাদের এই ঐতিহাসিক সফর এরপর মনে করা হচ্ছে উপরে উপরে অনেক কথা বলা হলেও তলে তলে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে আঁতাত করতে চলেছে। এদিকে জাতিসংঘকে দ্বৈতনীতি পরিহার করতে ইরানের প্রেসিডেন্টের আহ্বান। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে দ্বৈতনীতি পরিহার করার আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রত্ব বার্তা সংস্থা ইরনার বরাদ্দে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। জানাবো, ১০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিচ্ছে হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানো অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে হামাস ১০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে হামাস সতর্ক করে দিয়ে জানিয়েছে যে ইসরায়েলের একরোখা জেদের কারণে চলমান আলোচনা কঠিন হবে। খবর আল জাজিরার। ক্ষুব্ধ সালাউদ্দিন বললেন, বিএনপি কি ৫ নম্বর দল? রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলো ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে দেরি হয় চটেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম অধিবেশন শেষে এই ঘটনা ঘটে। ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ রাজনৈতিক দলের নেতারা ব্রিফিংয়ে কক্ষে নেমে আসেন। প্রথমে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ব্রিফ শুরু করেন। এরপর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করেন। এ সময় পাশেই দাঁড়িয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জোনায়েদ সাকির পরই সংবাদ সম্মেলনে বসে পড়েন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। তার সংবাদ সম্মেলন শুরুর সময় আশপাশ থেকে সালাউদ্দিনকে সংবাদ সম্মেলনে বসার আহ্বান জানালে সালাউদ্দিন বলেন, পীর সাহেব কেউ ডিস্টার্ব করেন না। ততক্ষণে আশরাফ আলী আকন তার বক্তব্য শুরু করেছেন। পরে ক্ষুব্ধ সালাউদ্দিন সংবাদ সম্মেলন না করে চলে যান। এ সময় নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন সাংবাদিক সংবাদ সম্মেলনে আসার আহ্বান জানালেন। তিনি বলেন, এখানে তো আমরা সিরিয়ালি পাচ্ছি না, ছোট দল বসে পড়ছে, এটা কোনো কথা? আমি চলে যাচ্ছি। তখন আমার কথা বলার জন্য আমাকে সময় দেওয়া হয়নি। আমরা কি ৫ নম্বর দল নাকি ৫ নম্বরে বসবো?
এ সময় সাংবাদিকরা তাকে আবার অনুরোধ জানালে তিনি বলেন, করব না এই ধরনের সংবাদ সম্মেলন। আমরা এদের সঙ্গে কোনো আতাত করতে চাই না। আমরা চাই আমাদের মতো করে সবার আগে কথা বলতে, কিন্তু আমাকে এই সুযোগ দেয়া হয়নি। আমরা কি ৫ নম্বর দল নাকি যে ৫ জনের পর আমি সংবাদ সম্মেলন করব? বিএনপি আগে কথা বলবে, তারপর বাকি দল বলবে, এমনটা জানিয়েছেন সালাউদ্দিন। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নতুন করে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৮ জন মারা যায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে ৮ জন। তাদেরকে খাবার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে ইহুদি সৈন্যরা। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সহায়তা কেন্দ্রগুলোতে নিহতের সংখ্যা ৭৭০ জন ছাড়িয়ে গেছে। তাদের সবাইকেই বিভিন্ন সময় ডেকে নিয়ে খাবার দেওয়ার কথা বলে গুলি করে হত্যা করেছে ইহুদি সন্ত্রাসীরা। গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ বলেছেন, দুর্ভাগ্যবশত এটি একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খাবার আনতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা ধ্বংস স্তূপের দ্বারপ্রান্তে থাকা হাসপাতালগুলোর জন্য অতি প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের জন্য আবেদন করছেন। তখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। দক্ষিণ গাজার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র নাসের হাসপাতালের জ্বালানি সরবরাহ শেষ হওয়ার পথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, ২০২৩ সালে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৬০০-র বেশি আক্রমণের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণ হারিয়েছে ৫৭,৬০০ জনের বেশি। তবে ইহুদিবাদী ইসরায়েল অবশেষে নিজেরাই স্বীকার করেছে, তাদের হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত ১ লাখ নিরীহ ফিলিস্তিনি মারা গেছে। শেষ পর্যন্ত কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে আরবেরা? ইহুদিবাদী ইসরায়েলিদের সঙ্গে অনেক খারাপ সম্পর্ক ছিল আরবদের। তবে দেখা যাচ্ছে সৌদি আরব এবং কাতার ও সংযুক্ত আরব আমিরাত এই রাষ্ট্রগুলো মিলে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করার দিকে এগিয়ে যাচ্ছে। আজ বিভিন্ন মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে আল জাজিরার সাংবাদিকেরা। ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন জায়গায় এবার সৌদি থেকে এক শ্রেণীর আলেমরা পরিদর্শনে গিয়েছিলেন। সৌদি সাংবাদিক সিরীয় রাজনীতিকের ইসরায়েল সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ আল খামিস এবং সিরীয় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনীতিবিদ সাদি মার্তিনি ইসরায়েলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ইসরায়েল সফর করেছে সৌদি আরবের এক সিনিয়র সাংবাদিক এবং সিরিয়ার এক ব্যবসায়ী এবং প্রভাবশালী রাজনীতিবিদ। তারা সফরে ইসরায়েলের পার্লামেন্ট সফর করা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তাদের এই ঐতিহাসিক সফরের পর মনে করা হচ্ছে, সৌদি আরব হয়তো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গেই আতাত করতে চলেছে। সেখানে তারা ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে খোলামেলা সম্পর্ক গঠনের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করবেন এবং সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান। আল খামিস আরও বলেছেন, ইরানকে পরাজিত করার পর ইসরায়েল এখন নজিরবিহীন সামরিক আধিপত্যের অধিকারী। তারা মধ্যপ্রাচ্যে তাদের একক আধিপত্য তৈরি করতে চায়। জাতিসংঘে দ্বৈতনীতি পরিহার করতে ইরানের প্রেসিডেন্টের আহ্বান। ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি সহায়তা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই কুখ্যাত সন্ত্রাসীগুলো যারা ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি সহায়তা করার কারণে ইরানে হামলা চালায়, এমনটাই জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলিদেরকে জাতিসংঘ সহায়তা করছে, তারা আমাদের সঙ্গে আলাপ আলোচনা করছে। আমরা তাদেরকে শুরু থেকেই দেখিয়েছি কিভাবে আমরা আমাদের দেশে পারমাণবিক শক্তিকে কিভাবে জ্বালানিতে রূপান্তরের জন্য আমরা কাজ করেছিলাম, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলিদের কাছে জাতিসংঘই খোঁজ দিয়েছিল যে আমরা নাকি পারমাণবিক বোমা তৈরি করছি, আর এই কারণে ইহুদিবাদী ইসরায়েল আমাদের উপর হামলা চালিয়ে বসে। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ যে দ্বৈতচারিতা নীতি অবলম্বন করছে সেটিকে পরিহার করার জন্য আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, আমরা মনে করেছিলাম জাতিসংঘ হয়তো নিরপেক্ষ, কিন্তু দেখা যাচ্ছে জাতিসংঘ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক রাখছে, আবার আমাদের সঙ্গেও তারা আতাত করার চেষ্টা করছে। এটি চলতে দিতে পারি না।
উল্লেখ্য, ইরানে হামলার পর ইরান নতুন করে জাতিসংঘের প্রতিনিধিদেরকে ইরান থেকে বের করে দিয়েছে। জাতিসংঘের প্রতিনিধিরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বরাবরের মতোই তারা খোঁজখবর রাখত এবং এই সমস্ত তথ্যগুলি তারা ইহুদিবাদী ইসরায়েলের কাছে পাচার করেছে। আর ইসরায়েল সেদিনই ইরানে হামলা চালিয়ে বসে আর বেছে বেছে ইরানের সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করেছে। এছাড়াও আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইহুদিবাদীরা, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আয়াতুল্লাহ খামেনি বেঁচে গিয়েছেন। তাকে আর ইহুদিবাদী ইসরায়েলিরা কোনো হত্যার মতো চক্রান্ত করতে পারেনি। সেটি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে এখনও আয়াতুল্লাহ খামেনি বেঁচে আছেন এবং তিনি সাধারণ মানুষদের মধ্যে এসে তার সবকিছু পরিচালনা করছেন।